আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৯৩তম উপজেলা ফরিদপুরের সদরপুরে। তো চলেন শুরু করি। সদরপুর ফরিদপুরের এমন এক উপজেলা যেটি সবচেয়ে বেশি পরিচিত পীরদের এলাকা হিসেবে। এই অঞ্চলে রশি শব্দটি বহুল প্রচলিত। মোগল শাসনামলে রশির মাপে জমির পত্তন দেয়া হতো। এক রশি মানে ১০০ হাত। আর এই রশির শব্দের প্রচলন থেকেই বোঝা যায় অঞ্চলটি মোগল আমল থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা, আড়িয়াল খাঁ আর ভুবনেশ্বর নদীর তীরে অবস্থিত এই অঞ্চলের জমিদাররা নদীপথে যাতায়াত করতেন। তারা যখন কোনো জায়গা থেকে এখানে আসতে চাইতেন তখন বলতেন সদরে যাব। আর এই সদর শব্দ থেকেই পরবর্তীতে এই অঞ্চলের নাম হয় সদরপুর। আজকের ভিডিওতে দেখব এই সদরপুরের ২২ রশি জমিদার বাড়ি, ৮ রশি দরবার শরীফ আর মিষ্টি খাবো সদরপুরের কৃষ্ণপুর বাজারে, সাথে চন্দ্রপাড়া দরবার শরীফের ভয়াবহ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকার ফুলবাড়িয়া থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি বাসে আসা যায় সদরপুর উপজেলায়। সময় লাগে ঘন্টা দুয়েকের মতো, আর ভাড়া পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা। তবে আমি ঢাকা থেকে রওনা দিয়ে সারাদিন ভাঙ্গা উপজেলা ঘুরে বিকালে চলে আসলাম সদরপুরে। প্রথমেই চলে আসলাম এই সদরপুরের সবচেয়ে বিখ্যাত ২২ রশি জমিদার বাড়িতে, যেটি এই ভূমি অফিসের ঠিক পিছনেই বা ভূমি অফিসের ভিতরেই। সদরপুর উপজেলা ভূমি অফিসের ভেতরেই রয়েছে প্রায় ৩০০ বছরের প্রাচীন এক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি পরিচিত ২২ রশি জমিদার বাড়ি নামে। বিশাল এই জমিদার বাড়িটি ৫০ একর জায়গা নিয়ে গঠিত। এক সময়েতে ২ তলা বিশিষ্ট ১৪টি দালান ছিল। এছাড়াও ছিল বাগান বাড়ি, ২টি মন্দির, শান বাঁধানো ৫টি পুকুর, বাতিঘর আর দৃষ্টিনন্দন কয়েকটি মঠ। ইতিহাস থেকে জানা যায় এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন উদ্ধরচন্দ্র সাহা। তিনি করতেন লবণের ব্যবসা। কথিত আছে একবার ব্যবসায় যাওয়ার সময় একটি পোড়াবাড়ি থেকে তিনি কিছু গচ্ছিত অর্থ খুঁজে পান, আর সেগুলো দিয়েই নাকি প্রতিষ্ঠা করেন বিশাল এই জমিদার বাড়ি। এরপর আস্তে আস্তে জমিদারি বৃদ্ধি করতে থাকেন এবং একসময় বরিশাল সহ মোট ২২টি পরগনার জমিদারিত্ব লাভ করেন। আর সেই থেকে এটি ২২ রশি জমিদার বাড়ি নামে পরিচিতি পায়। এই জমিদার বাড়িতে এরকম টোটাল ১৪টার মতো বিল্ডিং ছিল, যেগুলোর বেশিরভাগই হচ্ছে ভেঙে চুরে একেবারে অবস্থা খারাপ। তাও মোটামুটি যা আছে তাতেও বোঝা যায় যে এই জমিদার বাড়িটা যে আসলেই কি বিশাল একটা জমিদার বাড়ি ছিল। উদ্ধরচন্দ্র সাহার পর জমিদারিত্ব পান তার ছেলে কৃষ্ণ সাহা। এরপর তার ছেলে জয়রাম সাহা, যিনি ইংরেজদের কাছ থেকে রায়চৌধুরী উপাধি পান। তারপরে জমিদারিত্ব পান তার ২ ছেলে বৈকুণ্ঠ রায় ও নীলকণ্ঠ রায়। তারা জমিদারিত্ব ভাগ করে নেন, বৈকুণ্ঠের বড় তরফ আর নীলকণ্ঠের ছোট তরফ। ১৯৪৭ সালে ভারত ভাগের পর এই জমিদার বংশের শুধুমাত্র সুকুমার রায় এদেশে থেকে যান, আর বাকি সবাই চলে যান ভারতে। ১৯৫০ সালে জমিদারিত্ব প্রথা বিলুপ্ত হলে সুকুমার বাবু অর্থবিত্তহীন হয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসায় লোকসান, বাড়ির দাসী কর্তৃক সঞ্চিত স্বর্ণখণ্ড চুরি এবং দাসীর সাথে অনৈতিক সম্পর্কে দাসী গর্ভবতী হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপায়ন্তর না পেয়ে সুকুমার বাবু নিজে বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। আর এভাবেই এই বিশাল জমিদার বংশের পতন হয়। আমার পিছনে যে পুকুরটা, এটাই হচ্ছে জমিদার বাড়ির নাট মন্দিরের সামনের পুকুর। এই পুকুরটা নির্ধারিত ছিল জমিদারদের পানি পান করার জন্য। লোকমুখে শোনা যায় এই পুকুরে কেউ পা ভেসাতে পারত না।
বেচু নামে এক মুসলমান প্রজা একবার ভুলবশত ওই পুকুরে পা ধোয়ার অপরাধে তাকে অনেক অত্যাচার ও দাড়ি তুলে ফেলা হয়। এ নিয়ে মামলা হলে জমিদারদের মাত্র 1 পাই জরিমানা হয়। এই পুকুরের পাশেই মহিলাদের জন্য আলাদা স্নানঘাটের ব্যবস্থাও ছিল। জমিদার বাড়ি দেখে বের হয়ে এই মেইন রোডটা পার হলেই দেখবেন উল্টা পাশে কতগুলো মঠ রয়েছে। এগুলো হচ্ছে সেই জমিদারির আমলে নির্মিত মঠ। তবে মঠগুলোর অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে। 22 জমিদার বাড়ি দেখে এখন যাচ্ছি এই সদরপুর উপজেলার সবচেয়ে বিখ্যাত জায়গা 8 দরবার শরীফ। যদিও মাজারে যাওয়া উচিত না, কিন্তু তারপরেও এটা একটা বিখ্যাত জায়গা। জাকের পার্টির মেইন হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়। জমিদার বাড়ির সামনে থেকে অটোতে 5 টাকা ভাড়া দিয়ে নেমে গেলাম 8 দরবার শরীফের সামনে। এটা সারা বাংলাদেশে খুবই পরিচিত একটা মাজার। মূলত এই সদরপুর উপজেলাটাই এরকম পীরদের এলাকা। অটো থেকে নেমে একটু হাঁটতেই চোখে পড়ল তাদের আইকনিক মসজিদটা। বিশাল এক মসজিদ, তবে মসজিদের নির্মাণ কাজ এখনো চলছে। মূলত এই মসজিদটা দেখতেই এখানে আসা, তা না হলে এরকম মাজারে আমি খুব একটা যাই না। সামনেই বিশাল আয়োজন, অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো ভিতরে ঢুকবো, মাগরিবের নামাজ পড়বো, এরপরে হচ্ছে আজকে রাতে সদরপুর উপজেলায় থাকবো। কালকে সকালবেলা আবারও ঘোরাঘুরি শুরু হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বের হয়ে যাওয়ার কথা ছিল ঘুরতে, কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি, অলরেডি 12টা বেজে গেছে। এখন বৃষ্টি একটু কম। এখন হচ্ছে আমার প্রথম জায়গাটায় চলে আসলাম। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই 22 জমিদারদের একটি কাচারি ঘর। এই ভবন থেকে 22 জমিদাররা খাজনা আদায় করতেন। মাঝে মাঝে রাতে গান বাজনারও আয়োজন হতো খাজনা আদায় অনুষ্ঠান উপলক্ষে। এত সুন্দর কারুকাজ করা ভবনটি একসময় চর বিষ্ণুপুর ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এরপর স্বাস্থ্যকেন্দ্রটি পাশের নতুন ভবনে শিফট করা হলে প্রাচীন এই স্থাপনাটি পরিত্যক্ত হয়ে যায়। বাড়ির সামনে জমিদারি আমলের একটি শান বাঁধানো পুকুরও রয়েছে। কাচারি দেখা শেষ করে অটোতে উঠব পরবর্তী গন্তব্যের জন্য। এর মধ্যেই প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। আমি চর বিষ্ণুপুর খেজুরতলা মোড়ে একটা অটোতে উঠে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর ঝড় থামলে অটো চলা শুরু করলো আমার গন্তব্যে। 20 টাকা ভাড়া দিয়ে নেমে গেলাম চর বিষ্ণুপুর দারোগাবাড়ি প্রাইমারি স্কুলের সামনে। আর স্কুলের পাশেই দেখলাম খুব সুন্দর একটা বাড়ির গেট। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই এলাকায় বা চর বিষ্ণুপুর ইউনিয়নের খুবই বিখ্যাত একটা বাড়ি। এটা হচ্ছে দারোগা বাড়ি বা শিকদার বাড়ি সবাই বলে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইসমাইল শিকদার। তিনি ছিলেন পুলিশের দারোগা। সেই থেকেই বাড়িটি দারোগা বাড়ি নামে পরিচিত। এখানে একসময় প্রাচীন স্থাপনা ছিল, যার একটি ভবন এখনো দেখা যায়। পরে অবশ্য সেগুলো ভেঙে এই বাড়ির বংশধরেরা নতুন এই বাড়িটি নির্মাণ করেন, যেটির নাম দেওয়া হয়েছে রাবেয়া প্যালেস। বাড়িতে ঢুকতেই চোখে পড়ে তাদের নির্মিত একটি মসজিদ, আর মসজিদের পাশেই আছে পারিবারিক কবরস্থান। সদরপুরে আমার আজকে সকালের ঘোরাঘুরিটা একদমই বাজে যাচ্ছে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, সো আজকে মনে হয় না আর খুব বেশি ঘুরতে পারবো। এখন হচ্ছে এই দারোগা বাড়ি বা শিকদার বাড়ি যাই বলি না কেন, এটার যে মসজিদটা আছে, এই মসজিদে হচ্ছে জোহরের নামাজ পড়বো। এরপরে দেখি বৃষ্টি কমে কিনা। এই বাড়ির সামনের জায়গাটা সবচেয়ে সুন্দর। কয়েকটা পুকুরও আছে এখানে। মানুষের বসে আড্ডা দেয়া বা বিশ্রামের জন্য এখানে একটা গোল ঘর করা হয়েছে। স্থানীয়দের কাছে জানতে পারলাম এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন খুবই ধর্মপরায়ণ সমাজসেবী একজন মানুষ। শিকদার বাড়ির সামনে থেকে এবার সদরপুর উপজেলার অটোতে উঠে পড়লাম।
বৃষ্টি একটু পরপর শুরু হয়, আবার একটু থামে। এইভাবেই পথ চলতে হচ্ছে। সদরপুর অটো স্ট্যান্ড থেকে আমি এবার যাব সদরপুরের শেষ প্রান্ত হাটকৃষ্ণপুর বাজারে। মজুমদার বাজার নামক একটা জায়গায় নেমে গেলাম। এখানে একটি খালের ওপরে ব্রিজ রয়েছে, আর এই খালের পাশেই হচ্ছে একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি দেখে দাঁড়িয়ে গেলাম। পদ্মা নদী থেকে এসেছে এই খালটি, নাম তার মজুমদারের খাল। আর এই খালের পাড়েই দাঁড়িয়ে আছে একটি 3 তলা ভবন, যেটিকে ডাকা হয় মজুমদারের বাড়ি নামে। এই মজুমদারের নামেই এখানকার বাজার আর এই খালের নামকরণ হয়েছে। স্থানীয়দের কাছে বাড়িটি শৈলডুবা মজুমদার বাড়ি নামেই পরিচিত। তবে বাড়ির ইতিহাস সম্পর্কে সঠিক কোনো কিছু জানতে পারিনি। বাড়িটি খালের ভাঙনে মোটামুটি অর্ধেক বিলীন হয়ে গেছে, বাকিটুকু সময় গুনছে। বাড়ির সামনেই দেখলাম খাল থেকে ধরে আনা মাছও বিক্রি হচ্ছে। মজুমদার বাজার থেকে চলে আসলাম কৃষ্ণপুর বাজারে। সদরপুর উপজেলায় মিষ্টি খেতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলল যে সদরপুর উপজেলার ভিতরে সবচেয়ে ভালো মিষ্টি পাওয়া যায় হচ্ছে কৃষ্ণপুর বাজারে এই দোলা সুইটসে। তবে এটা দোলা সুইটস থেকে বিকাশের মিষ্টির দোকান বললে সবচেয়ে বেশি পরিচিত। এখানে অনেক ধরনের মিষ্টি আছে দেখলাম, সাথে দইও ছিল। তবে সবাই বলল এই দোকানের দই নাকি বেস্ট। আমি এখানে কন্টিনিউ মিষ্টি খাই। কেমন লাগে এখানের মিষ্টি? মিষ্টি আসলে অনেক ভালো ভালো মানের মিষ্টি তৈরি করে এখানে। হ্যাঁ, আমারও অনেকে বললো সদরপুর উপজেলা থেকে এই জায়গার দোকানের মিষ্টি ভালো হবে, এই জন্য আমিও আসলাম। আর যে আমি ঘুরে ঘুরে আপনার ঢাকা থেকে শুরু করে ফরিদপুরের যতগুলো মিষ্টান্ন ভান্ডার আছে, তেঁতুলতলা বলেন, আমি মিষ্টি খাওয়া আছে, কিন্তু এই জায়গার মতো এতটা ভালো মানের মিষ্টি আমি কোথাও আমার 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 চোখে মেলেনি আর কি। প্রথমেই নিলাম একটা কাপ দই। দইটা নাকি এতই ভালো যে ফরিদপুরের বিখ্যাত বাগাটের দইও হচ্ছে এই দইয়ের কাছে হার মানবে। ভাই, কথা কিন্তু সত্যি, বাগাটের দই আমি খাইছি, আমার ফরিদপুরের ভিডিওতে পাবেন। বাগাটের দইয়ের টেস্ট থেকে এটা আসলেই হাজার গুণে ভালো, মানে একদম হচ্ছে সরা দই। মানে আমার কাছে বেস্ট হচ্ছে সারা বাংলাদেশের এশিয়ার দই। এশিয়ার দইয়ের সাথে হচ্ছে আমি সবগুলা কম্পেয়ার করি যে এশিয়ার দইয়ের সাথে কোনটা ভালো কোনটা খারাপ। এটা হচ্ছে মিষ্টি দই, একদম পিওর সরা দই, মানে দুধের স্বরগুলা দেখা যাচ্ছে। আমি খাচ্ছি যে মুখে দুধের স্বরটা লাগতেছে। এখানে টক মিষ্টি দইও পাওয়া যায়। ক্ষীরের চমচম হলো 400 টাকা, রসগোল্লা 30টা পিস, ক্ষীরপুরি হলো 700 টাকা কেজি, আর এই সাদা ছানাটা হ্যাঁ সাদা গুলো হলো 280 টাকা কেজি, 280 টাকা। আর দইগুলো এটা হলো পাতিল, বড় পাতিল 380, ছোট্ট হলো 220 পাতিল হিসেবে। আপনার এই দোকান কবে হয়েছে, কতদিন পুরানো এটা? 25 বছর আছে। আমি দই খাওয়ার পর 2টা মিষ্টি নিলাম। একটা হচ্ছে ক্ষীরাই চমচম, আর একটা মালাইয়ের ছানা। ওয়াও, ফার্স্ট ক্লাস, অস্থির, মানে পিওর ছানা, মিষ্টিটা জোস। মানে আমি যখনই কোনো চমচম টাইপের মিষ্টি খাই, আমি 1 নাম্বার ধরি হচ্ছে নিজামের মিষ্টি, ওইটার সাথে আমি কম্পেয়ার করি। তো মোটামুটি ওটার সাথে কম্পেয়ার করলে এটা খুবই ভালো একটা মিষ্টি। এরপরে টেস্ট করেছি ছানার মিষ্টি, এটাও ভালোই ছিল। মিষ্টি খাওয়া শেষ করে আবারও অটোতে উঠলাম সদরপুরের উদ্দেশ্যে। এরপর উপজেলা চত্বরে একটু ঘোরাঘুরি করে আরেকটা অটোতে উঠে পড়লাম। এখন যাব সদরপুরে আমার শেষ গন্তব্য চন্দ্রপাড়া দরবার শরীফে। এটাও সদরপুরের জনপ্রিয় একটা মাজার। সদরপুর উপজেলা হয়ে আমি এখন চলে আসছি আজকে আমার সর্বশেষ গন্তব্য আড়িয়াল খাঁ নদীর তীরে, আর জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপাড়া বাজার। এখানে খুব বড় একটা মাজার আছে যেটার নাম হচ্ছে চন্দ্রপাড়া দরবার শরীফ। এটা দেখতে আসছিলাম, মানে ছবি তুলতে, ভিডিও করতে আসছিলাম, বাট ওনারা হচ্ছে আমাকে ছবিও তুলতে দিল না, ভিডিও করতে দিল না, প্লাস হচ্ছে আরেকটু হলে আমার মোবাইল ক্যামেরা ট্যামেরা সব রেখে দিত। যাই হোক,
প্রাণ ভয়ে হচ্ছে ওখান থেকে চলে আসছি এই নদীর পাড়ে। নদীর পাড়টা খুবই সুন্দর। আমি আসলে বুঝি না যে বাংলাদেশে এত এত জায়গায় এত এত মসজিদের ছবি তুলি, কিন্তু মাজারে কেন ছবি তুলতে দেয় না? আসলে ওনাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, তো এই জন্য ছবি ভিডিও কোনো কিছু করতে দেয় না। আসলে ভুল আমারই হয়েছে, এইসব মাজার শরীফ টরিফ আসলে যাওয়াটা একদমই উচিত না, আমি সবসময় বলি। যাই হোক, ঢুকতে দেয় নাই, ভালো হয়েছে, পাপ কাজ থেকে বেঁচে গেছি। কারণ এই দুনিয়াতে সবচেয়ে বেশি শিরক হয় মাজারগুলো। যাই হোক, আমি এই আড়িয়াল খাঁ নদীর তীর থেকে আমার এই সদরপুর উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।